রাধা, এখন সামান্য দেরি করা যাবে না। নদীর বাঁধ ভেঙে গেছে। আমি নিজের চোখের সামনে ভোপালের ঘর জলের স্রোতে ভেসে যেতে দেখেছি। আমাদের ঘরেও প্রায় হাঁটু পর্যন্ত জল উঠে গেছে। এই ঘর আর বাঁচবে না রাধা, বাঁচবে না। এই রাতে আমরা কোথায় যাব? সন্তু ঘুমিয়ে আছে। তাকে কোলে নিয়ে এই বৃষ্টির মধ্যে কোন দিকে যাব? আচ্ছা, গ্রামের লোকেরা কি করছে? পাড়ার হরিদা কি করছে? তার বউ তো অসুস্থ ছিল। হরিদা সন্ধ্যার আগেই তার বউকে নিয়ে বেরিয়ে গেছে। কেউ থাকছে না রাধা, কেউ না। সবাই মণ্ডলবাবু দোতলা বাড়িতে চলে গেছে, কিন্তু সেটা পশ্চিম দিকে। আর এখন পশ্চিমের পুরো রাস্তা জলের নিচে ডুবে গেছে। আমাদের পক্ষে ওদিকে যাওয়া অসম্ভব, একেবারেই অসম্ভব। তাহলে কি করবে? দেখো, যদি যেতেই হয় তাহলে পূর্ব দিকে যেতে হবে, অর্থাৎ জঙ্গলের দিকে। অন্তত ওদিকে কিছু উঁচু জায়গা আছে, জল সেখানে এত তাড়াতাড়ি পৌঁছাবে না। জঙ্গলে? এই রাতের অন্ধকারে? তুমি কি পাগল হয়ে গেছো? সেই জঙ্গলের ভেতরে তুমি নিজেই দিনের আলোতেও যাও না। যেখানে লোকে বলে ডাকাতদের আস্তানা, সেখানে যাওয়ার কথা বলছো? দেখো, আমি সব কিছু ভেবেচিন্তেই বলছি রাধা। ডাকাতের ভয়ে এখানে বসে থাকলে তো বন্যার জলে ভেসে যাব। এখন আমাদের অবস্থা, একদিকে কুমির, অন্যদিকে বাঘ। যখন মরতেই হবে, তখন যেখানে সবচেয়ে দেরিতে মরব সেদিকেই যাওয়া ভালো। ডাকাতের কথা পড়ে দেখা যাবে, আগে বন্যা থেকে তো বাঁচি। এখন এই দুটোর মধ্যে একটা পথ বেছে নিতেই হবে। আর অন্তত ডাকাত তো মানুষ, এটাও ভাবো। হাত জোর করে মিনতি করলে হয়তো দয়া করবে, প্রাণে না মারলে হয়তো গোলাম বানিয়ে রাখবে। আমি কুড়াল নিচ্ছি, আর শোনো, তুমি একটা ভালো মজবুত দা নিয়ে নাও। ঠিক আছে, কিন্তু মনে মনে ভগবানকে স্মরণ করে নাও। বাবা, আমার পা কাদায় ডুবে যাচ্ছে। আমি আর হাঁটতে পারছি না। আমরা কোথায় যাচ্ছি? আমাদের ঘর কোথায়? আরে বাবু, ঘর তো জলের নিচে ডুবে গেছে। এখন আমাদের থাকার জন্য একটা নতুন জায়গা খুঁজে নিতে হবে। বাবা, এই জঙ্গলে কি বাঘ আছে? মা বলে জঙ্গলে ভূত আর ডাকাত থাকে। আমার খুব ভয় করছে। আরে আমার বাবু, ভয়ের কিছু নেই রে। বাবা তো তোর সঙ্গে আছে। আর ভূত তুত বলে কিছু হয় না। মা তোকে শুধু ভয় দেখায়, তাই না? এই শোনো, এর শরীরটা আমার গরম লাগছে। বৃষ্টিতে ভিজে কোথাও ঠান্ডা লেগে যায়নি তো? তাড়াতাড়ি থাকার মতো কোনো জায়গা খুঁজে নাও। চেষ্টা তো করছি রাধা। এখন কি বলবো, এই কাদায় হাঁটা সহজ কথা নয়, কিন্তু থেমে থাকলে চলবে না, এগোতে হবে। চলো চলো চলো। বাবা, আমি বড় হয়ে তোমার মতো কাঠুরে হব না। আমি একটা পাকা বাড়ি বানাবো, যেটা কোনোদিন জলে ডুববে না। আমি তোমাকে আর মাকে সেই বাড়িতে রাখবো। তাই হবে রে বাবু। তুই পড়াশোনা করে বড় মানুষ হবি, বড় বড় পাকা বাড়ি বানাবি। আরে ওই দেখো, সামনে হয়তো কোনো উঁচু জায়গা দেখা যাচ্ছে। সেখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবো। আমি এই জায়গাটা চিনতে পারছি না। তুমি তো রোজ কাঠ কাটতে জঙ্গলে আসো। এটা কি তোমার চেনা রাস্তা? সত্যি বলতে কি, আমিও এই জায়গাটা চিনতে পারছি না। আমি যেদিকে কাঠ কাটি সেটা পশ্চিমের জঙ্গল। এদিকে আমি কখনো আসিনি। গ্রামের অনেকে বলে এদিকে ডাকাতদের আস্তানা, তাই ভয়ে কেউ এদিকে আসে না। তাহলে আমরা কি এখন সেই জায়গাতেই আছি? হে ভগবান, একদিকে বন্যা আর একদিকে ডাকাত। আমাদের কপালে কি লেখা আছে কে জানে। এই অবস্থায় এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? এই তো কিছুক্ষণ আগেও ভয়ে কাঁদছিল, এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ওর জ্বর আসেনি তো? আরে আমার সোনা, জ্বর নেই, ক্লান্তির জন্য হয়তো ঘুমিয়ে পড়েছে। এখন ভয়ের কিছু নেই। ঠিক আছে শোনো রাধা, এখন ভয় পেলে চলবে না। আমাদের মনে সাহস রাখতে হবে। আমি তোমাকে আর আমাদের বাচ্চাটাকে নিয়ে বেরিয়েছি। তোমাদের দুজনকে রক্ষা করা আমার দায়িত্ব। আর যদি ডাকাত মারতেই চায় তাহলে মরব, কিন্তু জলে ডুবে মরার চেয়ে লড়ে মরা অনেক ভালো। আমি সারা জীবন গ্রামের বাইরে যাইনি।
মায়ের বাড়ি থেকে তোমার ঘরে এসেছি। শুধু এতটুকুই ছিল আমার পৃথিবী। আর আজ এই রাতের অন্ধকারে এই ভয়ঙ্কর জঙ্গলে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্ন দেখছি। চলো এগোই, এই গাছের নিচে বসাও হয়তো নিরাপদ নয়। শোনো রাধা, ওদিকে হয়তো শুকনো জমি আছে। আমার মনে হয় ওদিকে গেলে হয়তো কিছু আশ্রয় পাওয়া যাবে। আরে কারা তোমরা? এই রাতে এখানে কি করছো? জানো না এটা কার এলাকা? তোমার হাতে কি আছে? কুড়াল নাকি? এখনই ওটা মাটিতে ফেলে দাও, না হলে কিন্তু ভালো হবে না। ভাই, কুড়াল ফেলে দিচ্ছি। আমি কাঠুরে শুনিল, নদীর ধারের গ্রাম থেকে এসেছি। বন্যায় আমাদের ঘর ভেসে গেছে। ছেলে আর বউকে বাঁচাতে বেরিয়েছিলাম। অন্ধকারে পথ হারিয়ে এখানে চলে এসেছি। আমরা কারো কথায় সহজে বিশ্বাস করি না। এখানে কত লোক গুপ্তচর সেজে আসে, তবে তোমাদের চেহারা দেখে বিপজ্জনক মনে হচ্ছে না। কিন্তু সেই সিদ্ধান্ত সর্দারই নেবেন। চলো, তোমাদের সর্দারের কাছে নিয়ে যাচ্ছি। পালানোর চেষ্টা করবে না। পালাবো না ভাই, কোথায় পালাবো? পেছনে বন্যার জল, সামনে তোমরা, চারদিকের সব রাস্তা বন্ধ। আর শোনো, সর্দারের সামনে সব সত্যি কথা বলবে। চলো। সর্দার, জঙ্গলে একটা পরিবারকে পাওয়া গেছে। এরা নিজেদের কাঠুরে বলছে বন্যায় ঘর ভেসে গেছে, অন্ধকারে পথ হারিয়ে এদিকে চলে এসেছে। এখন আপনি যা বলবেন তাই হবে সর্দার। এদের মেরে তাড়িয়ে দেব নাকি আশ্রয় দেব? এই পাশে এসো কাঠুরে, দেখি তোমার চেহারাটা দেখি। আমি বিক্রম। লোকে আমাকে এই জঙ্গলের রাজা বলে, কিন্তু দেখছো তো এখন এই রাজার শরীরের কি অবস্থা। এই বর্ষায় কোথাও যেতে পারি না, কিছুই করতে পারি না, শুধু সারাদিন গুহার ছাদের দিকে তাকিয়ে শুয়ে থাকি। সর্দার, সর্দার, আমি আপনার পায়ে পড়ি। আমাকে আর আমার পরিবারকে মেরে ফেলবেন না। আমি একটা গরিব কাঠুরে। আমাকে মেরে আপনাদের কোনো লাভ হবে না। আমার কাছে কিছুই নেই। যা ছিল সব বন্যার জলে ভেসে গেছে। আপনি চাইলে আমরা আপনাদের জন্য কাঠ কাটবো, জল আনবো, যা বলবেন তাই করব। শুধু আমাদের প্রাণটা বাঁচিয়ে দিন, বাঁচিয়ে দিন, আমাদের প্রাণ বাঁচিয়ে দিন। আরে আরে, ওঠো ওঠো ওঠো, পায়ে পড়ার কোনো দরকার নেই। আমি ডাকাত, খুনি নই। যে মানুষ নিজের বউ আর বাচ্চাকে নিয়ে বন্যা থেকে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে, তাকে মারার মতো নিচে আমি এখনো নামিনি। আমিও একসময় গৃহস্থ ছিলাম। জমিদারের অত্যাচারে সব হারিয়ে এই জঙ্গলে এসে আশ্রয় নিতে হয়েছে। সর্দার, আমাদের উপর দয়া করুন, দয়া করুন সর্দার। আমি তোদের এই গুহায় আশ্রয় দেব। যতদিন বৃষ্টি না কমে ততদিন তোরা এখানেই থাকবে। তবে একটা সমস্যা আছে, এখানে খাবার নেই। আমরা নিজেরাই গত 3 দিন ধরে খালি পেটে আছি। তার আগে 2-4টা কাঁচা কলা খেয়ে কোনো রকমের সময় কাটিয়েছি। দেখেছো সর্দারের অবস্থা? মনে হয় অনেক দিনের পুরনো অসুখ আছে। বুকে এত কফ জমেছে যে ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছেন না। ঘুমের মধ্যেও কাশছেন। আর বাকি ছেলেদের চোখও খিদের চোটে বসে গেছে। হ্যাঁ, ঠিক বলছো। আমারও ওদের দেখে খুব দয়া লাগছে। ভেবেছিলাম ভয়ঙ্কর মানুষ হবে, আমাদের মেরে ফেলবে। কিন্তু সর্দার একটুও রাগ দেখালেন না, বরং আমাদের আশ্রয় দিয়ে দিলেন। কিন্তু বলো তো রাধা, সবার খাবারের ব্যবস্থা কিভাবে করব? আমরাও তো না খেয়ে রয়েছি, আমাদের পেটেও তো খিদের আগুন জ্বলছে। শোনো, একটা কথা বলি। আমার মা আমাকে বলেছিলেন জঙ্গলে অনেক রকমের শাকসবজি পাওয়া যায়। ছোটবেলায় আমি মায়ের সঙ্গে জঙ্গলে যেতাম। মা দেখাতেন বর্ষার সময় জঙ্গলে কত রকমের শাক জন্মায়। যদি আমি এই গুহার ভেতর একটা রান্নাঘর বানাতে পারি, তাহলে সবাইকে খাওয়াতে পারবো। হ্যাঁ, গুহার ভিতর রান্নাঘর কিভাবে করবে? চুলা কোথায়, বাসন কোথায়? না তেল, না মশলা, কি দিয়ে রান্না করবে বলো? মাটি দিয়ে চুলা বানিয়ে দেব। গুহায় তো পাথর আছেই। তুমি ভেতরে শুকনো কাঠ জড়ো করে রাখো।
আমি ডাকাত ভাইদের বলে জঙ্গল থেকে শাক পাতা আনিয়ে নেব। আমি সব সামলে নেব। আমার ওপর একটু বিশ্বাস রাখো। কি কি পেয়েছো বলো তো, আমি দেখি কোনটা কি। বাহ, খুব ভালো। এগুলো মিলিয়ে একটা সুন্দর ঝোল বানানো যাবে। কিন্তু নুন, নুন কোথায় পাবো? নুন ছাড়া তো খাবারে কোনো স্বাদই আসবে না। নুন আমাদের কাছে একটু আছে। সর্দার সবসময় গুহায় কিছু নুন আর মশলা মজুত রাখতেন। সব আমি তোমাকে দিয়ে দেব। আমাদের কাছে রান্নার যা যা জিনিস আছে সবই তোমার। তাহলে তো আর কোনো সমস্যা নেই। কিন্তু দিদি, সত্যি বলতে কি, আমি 12 বছর ধরে ডাকাতি করছি। কখনো ভাবিনি কেউ আমাদের জন্য খাবার রান্না করবে। আমরা তো চোর ডাকাত, আমাদের দেখলে মানুষ ভয়ে পালিয়ে যায়। আর তুমি আমাদের জন্য নিজের হাতে খাবার বানাচ্ছ। সত্যি বলছি দিদি, এটা আমার মাথায় ঢুকছে না। খিদের কোনো জাত ধর্ম নেই ডাকাত ভাই। অভুক্ত মানুষকে খাবার খাওয়ানো পুণ্যের কাজ। সে মানুষ যেই হোক, তুমি ডাকাত হও বা রাজা, বিপদের সময় সবাই সমান। আর তোমরাই তো এই বিপদের রাতে আমাদের আশ্রয় দিয়েছ। এটা কি ছোট কথা? তোমরা না থাকলে আজ রাতে আমরা 3 জন বানের জলে ভেসে যেতাম। দিদি, অনেকদিন পর কেউ আমাদের সঙ্গে এত ভালোবেসে কথা বলল। জানো দিদি, যখন আমার বয়স মাত্র 5 বছর ছিল, তখনই মা মারা গিয়েছিল। আজ আর তার চেহারাটাও ঠিকমতো মনে নেই। তারপর থেকে এই পথে পথে ঘুরে বেড়িয়েছি, মার খেয়েছি, চুরি করেছি, আর শেষে ডাকাত হয়ে গেছি। কিন্তু আজ যেন আবার মায়ের কথা মনে পড়ছে। ডাকাত ভাই, তোমার মা এখনো তোমার সঙ্গেই আছেন। বিশ্বাস রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। বাহ, কি সুন্দর গন্ধ আসছে। কে খাবার বানাচ্ছে? ফণি! আরে ও ফণি, গুহায় কি হচ্ছে? আমাকে একটু উঠতে সাহায্য করো, আমি দেখতে চাই। আরে আমার হাতটা ধর। জানি না কত যুগ পর খাবারের এমন সুন্দর গন্ধ পেলাম। সর্দার, আমি কাঠুরের বউ। একটু ঝোল রান্না করেছি। জঙ্গলে পুঁই আর কলমি শাক পেয়েছিলাম। অসুখে গরম ঝোল খেলে শরীরে একটু শক্তি আসবে। আসুন, ধীরে ধীরে আসুন, তাড়াহুড়ো করবেন না। আরে ডাকাত ভাই, সর্দারকে একটু ধরে আনুন। বাহ, তুমি তো সত্যিই মহান। এই গুহায় এসে তুমি একটা রান্নাঘরই বানিয়ে ফেলেছ। আমার বাচ্চারা 3 দিন ধরে না খেয়ে আছে। তুমি আগে ওদের খাওয়াও। আমি তো এখন বুড়ো, তার উপর অসুস্থ। জানি না আর কতদিন বাঁচব। আমার চেয়ে ওদের খাবারের প্রয়োজন অনেক বেশি। সবাই পাবে সর্দার, আপনি একদম চিন্তা করবেন না। সবার জন্য যথেষ্ট খাবার আছে। আগে আপনি খান। আপনার শরীরে শক্তি ফিরিয়ে আনা খুব দরকার। এই পুষ্টিকর ঝোল খেলে আপনি নিশ্চয়ই একটু ভালো বোধ করবেন। আমার রান্না হয়ে গেছে। আসুন, আপনি বসুন। তোমার হাতের রান্না আমি তো অবশ্যই খাবো। ফণি কাকা, তুমি কি সত্যিই ডাকাত? কিন্তু তোমাকে তো ডাকাতের মতো লাগছে না। তুমি তো আমার বড় কাকার মতো দেখতে। আমার বড় কাকা শহরে কাজ করতে গেছে, অনেক দিন আসেনি, চিঠিও পাঠায় না। বাবা মাঝে মাঝে কাকাকে মনে করে কাঁদে। আচ্ছা বলো তো, তুমি কি আমার কাকা হবে? আচ্ছা বলো তো, ডাকাত দেখতে কেমন হয়? ডাকাতের কি শিং থাকে, লেজ থাকে? আরে ডাকাতও তো মানুষ রে বাবু। আমি জানি ডাকাতি করা ভালো কাজ নয়। ঠিক আছে, আজ থেকে আমি তোর কাকা, তোর বড় কাকা। তাই তুমি সত্যি বলছো? আচ্ছা কাকা, তুমি কি জানো আমার মা দুনিয়ার সবচেয়ে ভালো রাঁধুনি। গ্রামে কোনো অনুষ্ঠান বা বিয়ে হলে মাই সব রান্না করে। সবাই বলে আমার মায়ের হাতে জাদু আছে, একেবারে জাদু। তোর মা সত্যি খুব ভালো রান্না করে।
সর্দার নিজে খেয়ে প্রশংসা করেছেন। আমাদের সবারই খুব ভালো লেগেছে। তোর মা বাবা দুজনই খুব ভালো মানুষ রে। এমন মানুষ ওই পৃথিবীতে আছে, সেটা আমি আজই জানলাম। আচ্ছা কাকা, বলো তো তুমি কেন কাঁদছো? ডাকাতরাও কি কখনো কাঁদে? ডাকাত তো শুধু কাঁদায়। আরে কাঁদে রে বাবু, ডাকাতও কাঁদে। তবে আমরা সেই ডাকাত নই যারা মানুষকে কাঁদায়, বুঝলি? এই রাধা, একবার বাইরে দেখো তো। যতদূর চোখ যায় শুধু জল আর জল। গ্রাম, মাঠ, জমি সব ডুবে গেছে। মনে হচ্ছে যেন সমুদ্র মাটিতে নেমে এসেছে। আমাদের ঘর যেখানে ছিল সেখানে হয়তো এখন মাছ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দেখো এই গুহার ভেতর এক ফোঁটা জলও ঢোকেনি। এটা ভগবানেরই দয়া, তিনিই আমাদের এখানে পাঠিয়েছেন। গ্রামে থাকলে আজ আমরা বানের জলে ভেসে যেতাম। এই গুহাই আমাদের প্রাণ বাঁচিয়েছে। আর রান্নাঘরে দেখো, আমি কত কিছু জড়ো করে ফেলেছি। ডাকাত ভাই আর তাদের দলের ছেলেরা প্রতিদিন জঙ্গল থেকে যা আনতে পারে সব মিলিয়ে এখন বেশ ভালোই ব্যবস্থা হয়ে গেছে। কাল তোমাদের জন্য পুঁটি মাছের ঝোল বানাবো। রাধা, তুমি তো এই গুহাকেই একটা ঘর বানিয়ে ফেলেছ। তোমার ওপর আমার পুরো বিশ্বাস ছিল, আর তুমি সেটাকে সত্যি করে দেখিয়েছ। সবাই এখন তোমাকে নিয়ে গর্ব করছে। আমাদের এই সততা আর ভালোবাসা হয়তো একদিন এদের সত্যিই বদলে দেবে। আরে ফণি, শোন, আমার সময় এখন শেষ হয়ে আসছে রে। এই বুকে যে অসুখ বাসা বেঁধেছে সেটা আর সারবে না। আমি জানি আমার ফুসফুস পচে গেছে, আমি আর বেশি দিন বাঁচব না। এটা আমি আগেই জানতাম, কিন্তু তোকে একটা কথা বলতে চাই। মন দিয়ে শোন, কারণ হয়তো এটাই আমার শেষ কথা। আরে সর্দার, এমন কথা বলবেন না। আপনি এখনো অনেক দিন বাঁচবেন। থাক, মিথ্যে সান্ত্বনা দিস না। আমি মরতে ভয় পাই না রে। মৃত্যু তো একদিন আসবেই। ভয় শুধু একটাই, এই জীবনে আমি কাউকে কিছু দিতে পারিনি। এখন আপনি কি দিয়ে যেতে চান সর্দার? শোন, সেই কাঠুরের বউ রাধা আমাদের জন্য যা করেছে আজ পর্যন্ত তা কেউ করেনি। আমি 40 বছর ডাকাতি করেছি, অনেক ধন দৌলত লুটেছি, কিন্তু কখনো কারো কাছ থেকে ভালোবাসা পাইনি। অথচ সে যে ভালোবাসা দিয়েছে তার কোনো দাম হয় না। সর্দার, আপনি সুস্থ হয়ে যাবেন। দিদি তো রোজ আপনার জন্য জড়িবুটির ওষুধ বানাচ্ছে। আপনি খাচ্ছেন, কিছুটা আরামও পাচ্ছেন। জল কমলেই আমরা আপনাকে ডাক্তার দেখাবো। আপনি চিন্তা করবেন না। না রে, ডাক্তার এখন আর কি করবে? তবে আমার কাছে একটা জিনিস আছে। কি জিনিস সর্দার? এই গুহার পেছনে একটা গুপ্ত ঘর আছে। পাথর সরালেই ভেতরে যাওয়ার রাস্তা পাওয়া যায়। সেখানে কিছু টাকা রাখা আছে, সারা জীবন ধরে জড়ো করেছি। ওটা পাপের রোজগার, কিন্তু যদি সেই টাকা কোনো ভালো কাজে লাগে তাহলে হয়তো আমার কিছু পাপের ক্ষমা হবে। তাহলে আপনি কি করতে চান? সেই টাকা ওই কাঠুরের পরিবারকে দিয়ে দিতে চাই। বর্ষা শেষ হলে তারা নতুন জীবন শুরু করতে পারবে। আর ছোট্ট সন্ত, সে পড়াশোনা করবে, একদিন তার মা বাবার জন্য একটা পাকা বাড়ি বানাবে। সর্দার, আপনি খুব ভালো মানুষ, সত্যি খুব ভালো। আমার কথা শেষ হতে দে। ফণি, তোকেও বলছি, এই ডাকাতির ধান্দা ছেড়ে দে। এই জীবনে কিছু নেই রে। এটা জীবন নয়, এটা শাস্তি। ওই কাঠুরের জীবনে সুখ আছে, তোর জীবনে কি আছে বল? কিছু নেই সর্দার, কিছুই নেই। আপনি একদম ঠিক বলেছেন, কিছুই নেই। তাহলে আমার শেষ ইচ্ছা এটাই, তোরা সবাই ডাকাতি ছেড়ে ভালো মানুষ হয়ে যা। সর্দার, আমাদের ছেড়ে চলে গেলেন। সর্দার, সর্দার, সুনীলদা, সর্দার আর নেই। সর্দার আমাদের ছেড়ে চলে গেলেন। আরে, আমরা তো অনাথ হয়ে গেলাম রে। এই মানুষটাই আমাদের সবাইকে একসঙ্গে বেঁধে রেখেছিলেন।
এখন এতগুলো মানুষ কি করবে? কারো মাথায় কিছুই কাজ করছে না। যাওয়ার আগে সর্দার শেষ যে কথাটা বলে গেছেন সেটা হলো দিদিকে ধন্যবাদ দিতে। তিনি আরও বলে গেছেন গুহার পেছনে তোমাদের জন্য কিছু টাকা রেখে গেছেন, আর তার শেষ আদেশ আমরা সবাই যেন ডাকাতি ছেড়ে দিই। আরে ফণি, আমি সর্দারের কাছে চিরজীবন ঋণী হয়ে থাকব। যখন এই পৃথিবীতে আমাদের কেউ ছিল না, তখন তিনিই আমাদের আশ্রয় দিয়েছিলেন। মৃত্যুর দিন পর্যন্ত আমি তার এই উপকার কখনো ভুলব না। আর তুমিও তো আমার পরিবারকে নিজের পরিবারের মতো আপন করে নিয়েছ। তোমরা খুব ভালো মানুষ রে, তাই হয়তো এসব সম্ভব হয়েছে। কিন্তু ফণি, সর্দারের শেষ ইচ্ছাটা মানবে তো? ডাকাতি ছেড়ে দেবে? বলো, কারণ এটাই ছিল তার শেষ কথা। সুনীলদা, দিদির হাতের রান্না খেয়ে আর ছোট্ট সন্তোর সঙ্গে এতদিন কাটিয়ে আমার ভেতরটা যেন পুরো বদলে গেছে। আমি আগে যেমন ছিলাম এখন আর তেমন নেই। এখন বুঝতে পারছি মানুষের মতো বাঁচা কাকে বলে। ডাকাতি ছেড়ে দিলে কি করব, কোথায় যাব, আমাদের কাজ কে দেবে? সবাই তো জানে আমরা ডাকাত। আমার মাথায় একটা পরিকল্পনা আছে ফণি, মন দিয়ে শোনো। কি পরিকল্পনা? সর্দারের রেখে যাওয়া টাকা দিয়ে আমরা একটা কাজ শুরু করতে পারি। বর্ষা শেষ হলে গ্রামের কাছে একটা হোটেল খুলব। রাধার হাতের জাদু তো তুমি দেখেছ, সে রান্না করলে ভাবো হোটেলটা কত ভালো চলবে। আমরা সবাই মিলে সেই হোটেল চালাবো। তোমরাও আমাদের সঙ্গে কাজ করবে। এতদিনে তোমরাও তো অনেক কিছু শিখে ফেলেছ, তাই না? হোটেল? সত্যি বলছো সুনীলদা? কিন্তু এটা কি সত্যি সম্ভব? আরে কেন হবে না, চেষ্টা তো করতেই পারি। আর এটাই হবে সর্দারের প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। তিনি যেখানেই থাকুন খুব খুশি হবেন। ফণি ভাই, দেখো সূর্য উঠেছে। কতদিন পর এমন পরিষ্কার আকাশ দেখছি। মনে হচ্ছে বন্যার জল নামতে শুরু করেছে। দূরে জমিও দেখা যাচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই সব শুকিয়ে যাবে। বাহ, সত্যি এতদিন পর এসব দেখে খুব ভালো লাগছে, খুব ভালো। যখন সব ঠিক হয়ে যাবে তখন আমরা নতুন করে সবকিছু শুরু করব। আমার স্বামী তোমার সঙ্গে হোটেলের কথা বলেছে। তোমার দলের ছেলেরা কি বলছে? তাদের সঙ্গে কথা হয়েছে? দিদি, তোমাকে একটা কথা বলি, আমার দলের সব ছেলেই রাজি, একজনও না বলেনি। আর যতদিন তুমি আমাদের জন্য রান্না করেছে তারা সবাই তোমাকে মায়ের মতোই দেখে। কেউ তোমাকে কাকি বলে, কেউ আবার মা বলে ডাকে। আমি জানি তাদের অধিকাংশেরই না মা আছে, না বাবা, আর না কোনো ঘর। হ্যাঁ, একদম সত্যি। ছোটবেলা থেকেই তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে, মার খেয়েছে, অপমান সহ্য করেছে। তারপর একদিন সর্দারের দলে এসে ডাকাত হয়েছে। ডাকাতি ছাড়া তারা আর কিছুই জানতো না। কিন্তু তুমি তাদের দেখিয়ে দিয়েছ আর একটা জীবনও সম্ভব। এখন তারা সবাই সৎভাবে বাঁচতে চায়। ভাই, মানুষ বদলায়। তুমিও তো এই কয়েকদিনে অনেক বদলে গেছ। এতদিনের এই অভিজ্ঞতা নিয়েই আমরা এবার নতুন পথে হাঁটব আর আমাদের এই ছোট্ট রান্নাঘরকে আরও বড় করে তুলব। হ্যাঁ, আমাদের হোটেল সব গরিব দুঃখী মানুষের জন্য খোলা থাকবে। ফণি ভাই, তোমার দলের ছেলেদের, তাদের মতো অগণিত অসহায় মানুষের আর পুরো গ্রামের মানুষের, আমাদের এই রান্নাঘর একদিন অনেক মানুষের উপকার করবে। দিদি, তুমি শুধু ভালো রান্নাই করতে জানো না, তোমার মনটা অনেক বড়। আমাদের সর্দার মানুষ চিনতে কখনো ভুল করতেন না। তোমাদের দুজনকে দেখেই আমরা সেটা বুঝেছিলাম। যাই হোক, এখন থেকে সবাইকে নিয়ে ধীরে ধীরে কাজে লেগে পড়তে হবে। আমি যাই, সবাইকে এই সুখবরটা জানিয়ে আসি। বন্ধুরা, গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেলাম? জীবনে যত বড় বিপদ আসুক না কেন, ভালোবাসা, সহানুভূতি আর সততার কাছে তা একদিন হার মানেই। রাধার ছোট্ট রান্নাঘর শুধু ক্ষুধার্ত মানুষের পেটই ভরায়নি, বদলে দিয়েছিল অনেক মানুষের জীবন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।